সালে যে পাওয়ার চায়নার সঙ্গে বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড একটা নন বাইন্ডিং এমইও স্বাক্ষর করেছে। তারা ওয়াটার ম্যানেজমেন্টে এটা তিস্তা নদী পুনরুদ্ধার প্রকল্পর নাম দিয়েছে। তিস্তা আমাদের অঞ্চলের তিস্তার বুকটা ভরাট হয়ে গেছে, পানি ধারণের ক্ষমতা নাই। অল্প পানিতে পানি কিনার দিয়ে যায়, ভাঙন তৈরি হয়, আর উপর্যুপরি বন্যায় মানুষ প্লাবিত হয়। আমরা খুশি হলাম, 3 বছর সমীক্ষার কাজ শেষ হলো, শুনলাম 20 সালে হবে। তিস্তা চুক্তির মতো এখানেও দেখলাম দৌড় শুরু হয়ে গেল, হলো না তিস্তা চুক্তি এবং তিস্তা মহাপরিকল্পনা স্বপ্ন তৈরি শেষ মুহূর্তে এসে এর আগের সরকার তিস্তার তীরে ডুবিয়ে দিলেন, মানুষ হতাশাগ্রস্ত হলো। আমরা কিন্তু 2020 সালে এটা বাস্তবায়নের দাবিতে তিস্তার 2 তীর একটা মানববন্ধন করেছিলাম। 2 তীরে 115 কিলোমিটার, 6 লক্ষ মানুষ অংশগ্রহণ করেছে, নারী, শিশু, বৃদ্ধ। নদীর জন্য এত বড় আন্দোলন পৃথিবীর অন্য কোনো দেশে হয়েছে বলে আমাদের জানা নেই। তাও যে আপনার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, তিস্তা চুক্তি, তারপর জলাধার নির্মাণ, এই যে কথা বললাম জলাধার নির্মাণ, মানে পুনর্বাসন, যারা এই মহাপরিকল্পনা বাস্তবায়নে ক্ষতিগ্রস্ত হবে তাদের পুনর্বাসন, তিস্তা নদীর সঙ্গে শাখা প্রশাখা উপনদীর সঙ্গে তিস্তার সংযোগ যেটা দখল হয়েছে হারিয়ে গেছে সেটা করতে হবে। তারপর তিস্তা মহাপরিকল্পনা, তিস্তা নদী ও তিস্তার তীরবর্তী কৃষকের স্বার্থ সংরক্ষণের জন্য কৃষক সমবায় গড়ে তুলতে হবে, কৃষিভিত্তিক শিল্প কলকারখানা গড়ে তুলতে হবে। পদ্মা সেতু তো আপনি দেখছেন, পদ্মা সেতু কি অবকাঠামো? পদ্মা সেতু কি শুধুমাত্র অবকাঠামো? পদ্মা সেতুর মধ্যে নদী শাসন, রিভার ট্রেনিংস আছে। এটা চীন অবকাঠামোটা করছে, কিন্তু নদী শাসন করার জন্য, তা দেখভাল করার জন্য একজন প্রধান চেয়ারম্যান ছিল, কেসে তার নাম কি, জামিলুর রেজা চৌধুরী, বড় প্রকৌশলী। তিনি বলছেন সেতুর পরে যে যদি সেতু রক্ষা করতে হয় নদী শাসন করতে হবে, রিভার ট্রেনিং করতে হবে, ব্লক দিতে হবে, যাতে নদী আরেক দিকে যাইতে না পারে, এই পদ্মা সেতু থাকবে না। চমৎকার করেছেন। আজকে আমাদের 4ই প্রকৌশলী সাহায্য নেন, রিভার ট্রেনিংটা আপনি করেন। নদীটা অনেকেই বলে নদীর প্রস্থ কমে যাবে, অনেকেই বলেন আর কি। প্রস্থ তো আপনার কাউনিয়া ব্রিজ দেখেন 700 মিটার রেল ব্রিজ, এখন 800 মিটার যে ব্রিজগুলো ওই সাইজে আসে। নদী শাসন করলে কি হবে? নদী শাসন করলে নদীর প্রস্থ 2 পারে বাঁধ আছে, আবার প্রস্থ কিন্তু দেখা যাবে ওপাশে 2 কিলোমিটার, এপাশে 2 কিলোমিটার থাকবে। এদিকে পিছন থেকে তাড়াতাড়ি অতিরিক্ত পানি এটাকে যাবে, সেখানে মৎস্য চাষ হবে, ক্যানেল হবে, এখানে ব্যারেজ করবেন, সড়ক করবেন, মূল সঙ্গে যার। আর যেটা স্বপ্ন আছে যে আমরা এটা মেগা সিটি করবো, ইকোনমিক্যাল, নদীর ভিতর হবে না, সেটা হলো বাঁধ যে হবে, 2 পারে যে বাঁধ হবে, সয়েলেন রাস্তা হবে, তার পিছনে ইকোনমিক্যাল জোন হবে, সেটা ডিজাইন হবে, পরের ব্যাপার সেটা। কিন্তু এখন ভুক্তভোগী মানুষের কথা হচ্ছে আগে নদী খনন করো, বাঁচাও, এটার জন্য ফার্স্ট ফেজের কাজের কথা বলা হচ্ছে। তিস্তা হচ্ছে একটা আন্তঃসীমান্ত নদী। এই আন্তঃসীমান্ত নদীর উজানে যদি ভারত কোনো প্রকল্প গ্রহণ করে, আইনগতভাবে সেই প্রকল্পে বাংলাদেশের ন্যায্য অধিকার আছে। সেই অধিকার তো দূরের কথা, যেই পানি পাওয়ার কথা ছিল সেই পানিও ভারত আটকে রাখে। এবং এই আটকে রাখার ভিতর দিয়ে যে বাংলাদেশের ভিতরে প্রায় 115 কিলোমিটার তিস্তা শুকিয়ে কাঠ হয়ে যায়। যখন শুকিয়ে কাঠ হয়ে যায় তখন শুধু নদীর ক্ষতি হয় না, এই নদীতে নানান রকম মাছ, নানান জীববৈচিত্র্য, নানান প্রাণের যে সমাহার, সব কিছু নষ্ট হয়ে যায়। বাংলাদেশের নদীর ভাঙন যে তীব্র হয়েছে, এটাও পানি আটকে রাখার কারণে। জীববৈচিত্র্যের ক্ষতি হচ্ছে, এটাও পানি আটকে রাখার কারণে। বর্ষাকালে যে বন্যা হচ্ছে তারও কারণ হচ্ছে শুষ্ক মৌসুমে পানি আটকে রাখা। ভারত যখন একতরফাভাবে পানি প্রত্যাহার করে, এই প্রত্যাহারের ভেতর দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষতি আছে, জীববৈচিত্র্যগত ক্ষতি আছে, জলবায়ুর একটা নেতিবাচক অভিঘাত তৈরি হয়েছে। এগুলো ভারত কখনোই গুরুত্বের সঙ্গে বিবেচনা করে নাই। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, কিন্তু পানির প্রশ্নে ভারত আমাদের ভীষণ রকমের শত্রু রাষ্ট্র।
এরকম শত্রু রাষ্ট্র পৃথিবীতেই কম আছে। 2011 সালে সেপ্টেম্বর মাসের প্রথমার্ধে তিস্তার পানি বণ্টন চুক্তিটা চূড়ান্ত হয়েছিল, ঢাকায় স্বাক্ষর হওয়ার কথা। 2011 সালে তখন আমরা রিভার অ্যান্ড পিপল থেকে আরও অন্যদের সঙ্গে একসাথে হয়ে আমরা কিন্তু নৌ মিছিল করছিলাম, ন্যায্য হিস্যার ভিত্তিতে পানির ভাগ চাই। আমরা বলছিলাম তিস্তা নদীর জন্য 20 ভাগ পানি রাখতে হবে, আর 40 ভাগ পানি বাংলাদেশ ব্যবহার করবে, 40 ভাগ পানি ভারত ব্যবহার করবে। এর কাছাকাছি সিদ্ধান্তও হয়েছিল, কিন্তু আমরা দেখলাম যে তখন পানি বণ্টন চুক্তি হলো না। মনমোহন সিং এসেছিলেন, তিনি বললেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসেন নাই, তাই চুক্তিটা করা গেল না। আসলে উনি যে আসবেন না, এইটা এদের একটা সাজানো, ভারতের নিজেদের ভিতরের যে পলিসি এবং আমাদের সঙ্গে যে পলিসি, ওটা হচ্ছে ওরা আমাদের সাথে আসলে চুক্তিটা করতে চায় না। এইটা না করে অন্য স্বার্থ সিদ্ধি করার জন্য তারা আসলে এই পদক্ষেপটা নিয়েছিল। আমি একটা উদাহরণ হিসেবে বলি, 2011 সালে যখন পানি বণ্টন চুক্তি হলো না, ওই বছরই কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সরকারকে প্রচুর টাকা দিয়েছে তাদের সেচ প্রকল্প বৃদ্ধি করবার জন্য। তাহলে তারা তাদের সেচ প্রকল্প বৃদ্ধি করতে চায়, বাংলাদেশকে পানি দিতে চায় না, এটাই কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত। কিন্তু দুঃখজনক হচ্ছে বাংলাদেশের পক্ষে এটা নিয়ে কোনো জোরালো মতামত হাজির করা হয় নাই। দুঃখজনক হচ্ছে 2011 সালে পানি সম্পদ মন্ত্রীকে এটা যুক্তই করা হয় নাই। এত কিছু হচ্ছিল, মানে এইটা বাংলাদেশের পক্ষ থেকে দুর্বল অবস্থান, চাওয়ার ক্ষেত্রেও ভীষণ দুর্বলতা। ভারতের কাছে পানি চাইলে না জানি তারা কি মনে করে, এ কারণে পানিটাও আমাদের চাওয়া হয় নাই। এবং 1997 সালে আন্তর্জাতিক পানি প্রবাহ কনভেনশন হয়েছে, যেটা 35তম দেশ হিসেবে অনুসমর্থন করা উচিত ছিল বাংলাদেশের। ওইটাতে বলা হয়েছিল কনভেনশনে যে 35টা দেশ অনুসমর্থন করলে তার অব্যবহিত 90 দিন পর এটা আইনে পরিণত হবে। তাহলে 34তম দেশ স্বাক্ষরিত হওয়ার পর এটা দীর্ঘদিন পড়েছিল। পৃথিবীতে যাদের সবচেয়ে বেশি প্রয়োজন এই পানি প্রবাহ কনভেনশন, তার মধ্যে বাংলাদেশ। ভারত মন খারাপ করে কিনা, ভারত অসন্তুষ্ট হয় কিনা, এ কারণে বাংলাদেশ সেই কনভেনশনে অনুসমর্থন করে নাই। শেষে ভিয়েতনাম 35তম দেশ হিসেবে অনুসমর্থন করার পর 2014 সালের 17 আগস্ট এটা কার্যকর হয়। কিন্তু এটার আলোকেও যে পানি চাইবে বাংলাদেশ কিন্তু পানি চায় নাই। আমরা জোরালো পানি চাইতে কখনোই দেখি নাই, যে পানি তারা আটকে রেখেছে, পানি কেন দেবে না, পানি না হলে কি হচ্ছে, এটা নিয়ে আমরা দেখি নাই। যার যৌথ নদী কমিশন আছে আমাদের, বছরে 4টা করে সভা হওয়ার কথা থাকলেও 4 বছরে একটা সভা হয় কি না আমরা জানি না। আর এদেরকে আমরা অনেক কাজে কর্মে যুক্ত হতেও দেখি না। আমাদের জাতীয় নদী রক্ষা কমিশন আছে, সেটা কার্যত ঠুটো জগন্নাথ, তারপরও তারা একটা শক্ত প্রস্তাব দিতে পারতো, কথা বলতে পারতো, তাদেরকেও আমরা কথা বলতে দেখি নাই। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্ষেত্রে খুবই নমনীয় ভূমিকা পালন করে, নতজানু ভূমিকা পালন করেছে। এই খননের মধ্য দিয়ে 170 বর্গ কিলোমিটার জমি উদ্ধার হবে, যার মূল্য 13,000 প্রায় 14,000 কোটি টাকা আর কি মূল্য। এনারা বলছেন 14,000 কোটি, আমাদের হিসেবে বেশি হবে সম্ভবত, ওরা যেভাবে বলছে। আর হলো প্রতি বছর যে ফসল হানি হয়, যেমন হচ্ছে এই খরার সময় পানির অভাবে 15 লক্ষ মেট্রিক টন ইরিবোরো ধান কম উৎপাদন হয়, যার মূল্য 6,000 কোটি টাকা। তারপরে প্রতি বছর হরকা বন্যায় যে পেঁয়াজ বলেন, রসুন বলেন, আদা বলেন, মরিচ বলেন, গম বলেন, ধান বলেন, যে ক্ষতি হয় প্রতি বছর। বাংলাদেশে এখন নতুন একটা জরিপ হয়েছে, ভুলভাল, এটা আমলে নেওয়ার কিছু নাই। এর আগে যে জরিপটা হয়েছে, দারিদ্র্য মানচিত্র প্রকাশ করেছে সরকার, সেখানে আমরা দেখি যে বাংলাদেশের সবচেয়ে গরিব 10টা জেলার 5টা জেলা এই রংপুরে, এবং সেগুলো তিস্তা নদী তীরবর্তী। তাহলে এই যে তিস্তা তীরবর্তী মানুষ গরিব হলো, এটাকে কি আমরা কেউ আলাদা করে অ্যাড্রেস করেছি? সরকারের কি কোনো গবেষণা আছে? সরকারের কি কোনো স্টাডি আছে? সরকার যদি স্টাডি থাকতো, তাহলে আন্তর্জাতিক অঙ্গনে এটা দারুণভাবে তুলে ধরতে পারত। ধরুন, তিস্তা আজ থেকে 50 বছর আগে, 60 বছর আগে শুষ্ক মৌসুমে হতো 1 কিলোমিটার, বর্ষায় হতো 2 কিলোমিটার। তাহলে এই 1 কিলোমিটার কিংবা 2 কিলোমিটার এই আয়তনটা ধরে
আমরা যদি দুই পাড়ের ভাঙনের জায়গাটা হিসেব করি, এগুলো কিন্তু ঘনবসতির জায়গায় ভেঙেছে, এগুলো কিন্তু কোনো বিস্তীর্ণ খোলা মাঠ ভাঙে নাই। তাহলে 115 কিলোমিটারের দুই দিকে, অর্থাৎ আমি যদি বলি যে সেখানে 172 বর্গ কিলোমিটারের জায়গা বেরুবে যদি নতুন করে মহাপরিকল্পনা করা হয়, বা তার চেয়ে একটু কম বেরুতেও পারে, তাহলে সেই জায়গাগুলোতে কিন্তু বাড়ি ছিল, মানুষের বাগান ছিল, পুকুর ছিল, এবং এখানে কিন্তু প্রচুর সুপারি হয়, এবং সুপারি কিন্তু প্রচুর অর্থকরী ফসল। একটা সুপারির গাছ যাওয়া আর একটা অনেক বড় জায়গা যাওয়ার সমান। তাহলে এটা গেল হচ্ছে অর্থনৈতিক ক্ষতি। সামাজিক এবং মানবিক ক্ষতির কথা কি কখনো আমরা বিবেচনা করেছি? একজন মানুষ যার অনেক আমি একজন মানুষের উদাহরণ বলি। একজন মানুষ, তার একটা ঘর ছিল, 11টা রুম, অনেক ছেলে মেয়ে, অনেক জমি ছিল। তার সমস্ত জমি, ঘর বাড়ি সব কিছু নদীতে বিলীন হয়েছে। তারপর এক একজন এক এক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেছে। তারপর তার ছেলে বউ, তার মেয়ে জামাই, নানান রকম লোকজন নিয়ে একটা ঘরের মধ্যে, একটা টিনের ঘর, সেই টিনের ঘরের মাঝখানে কাপড় দেয় রাতের বেলা। কারণ তার ছেলের বউ, মেয়ে জামাই, তারা আলাদা হয়, ঘর আলাদা করে, মাঝখানে কাপড় দিয়ে, কাঁথা টেনে দিয়ে। তাহলে তার সামাজিকভাবে তার মর্যাদার জায়গাটা কোথায় ঠেকেছে? এখান থেকে হাজার হাজার মানুষ এবং বিত্তশালী যারা সারা দেশে গিয়ে মানুষের বাসা পাহারা দেয়, নৌকা চালায়, রিক্সা চালায়, কৃষিকাজ করে, হয়তো কোনো কাজ করতে পারে না, ভিক্ষা করে খায়, এই মানুষ তো এখানে আর আসে না। এই তিস্তার পাড়ের মানুষের জন্য এই মহাপরিকল্পনা তথা এই তিস্তা নদীর সুরক্ষা কত গুরুত্বপূর্ণ চিন্তা করা যায়। 2025 সালে এসে গোটা পৃথিবী এগিয়ে গেছে চিন্তায়, চেতনায়, বিজ্ঞানে, প্রযুক্তিতে। আর এক সামান্য 15 কিলোমিটারের নদী বাংলাদেশে, তার দুই পাড়ের ব্যবস্থাপনা গড়ে তোলা খুব কঠিন কিছু না। আমি তো মনে করি পদ্মার উপরে সেতু করার চেয়ে, যমুনার উপরে সেতু করার চেয়ে বহুলাংশে সহজ কাজ হলো এই তিস্তা সুরক্ষা করা। ভারত বাংলাদেশ মিলে যৌথ নদী ব্যবস্থাপনা গড়ে তোলা যাইতো, তাহলে ওদেরও ক্ষতি হতো না, আমাদেরও ক্ষতি হতো না। ওরা যে পাহাড় কেটে যে পর্যটন করতেছে, ড্যাম করতেছে, ভূমিধস হচ্ছে, মানে সব দাবি যাচ্ছে, সবচেয়ে বেশি এইবার 5ই অক্টোবরের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ওই অঞ্চলে। তারাই বলতেছে যে এই ড্যামগুলো করার মধ্যে অপরিকৃত বাঁধ নির্মাণ করার কারণে যে পাহাড় ধসে গেছে, দুর্দশা হয়েছে। তাহলে এটা প্রকৃতি অভিশাপ দিচ্ছে। জলবায়ু পরিবর্তনের যে জায়গাটা শুধু আমাকে আক্রান্ত করতেছে না, কিন্তু তারা কিন্তু এটা অবিষরকভাবে এটা করতেছে। তা আমাদের বলছিলাম যে অববাহিকা কেন্দ্রিক নদী ব্যবস্থাপনা গড়ে তোলা করে নাই, ঠিক আছে, করোনা, কিন্তু খরাকালে পানি দাও, সেটাও পানি। এখন তিস্তার মধ্যে পানি শুধু তিস্তার প্রভাবে আসে না, কিন্তু তিস্তার পানিটা একটা উজান থেকে আসে, আর একটা আমার নিজের দেশের ভিতর থেকে আসে। 21টা শাখা উপনদী আছে। 240 বছর ব্যাপী আমি তিস্তা পরিচর্যা করি নাই। ভারত পানি না দিয়ে আমাকে এটা গজলডোবা ড্রেনেজে করাইছে। আমরা আমার নদী পরিচর্যা করি না, এটা ভারতের দোষ না, কিন্তু এটা আমাদের দোষ। আমাদের নদীকে আমরা খনন করি নাই, তীর সংরক্ষণ করি নাই, বাঁধ সংরক্ষণ করি নাই, শাখা নদী ঠিক করি নাই। তাহলে এই যে আমাদের অপরাধ, এটা কিন্তু আমাদের দেখতে হবে। ভারতের তো অপরাধ এইটা, আমাদের ইন্টারনালি সেই তিস্তা এখন বড় বড় কোম্পানি, সালমান এফ রহমানরা দখল করতেছে তিস্তার বুকে, ইন্ট্রাকো পাওয়ার পাম্প, বসুন্ধরা দখল করতেছে, অবকাঠামো করতেছে আর কি। যখন একটা অভিন্ন নদী থাকে, তখন নদীটায় দুরকম ব্যবস্থাপনা থাকে। একটা হচ্ছে নিজদেশীয় ব্যবস্থাপনা, একটা হচ্ছে উভয় দেশীয় ব্যবস্থাপনা। আমরা চাই যে একটা নদীতে গোটা নদী ধরে তার ব্যবস্থাপনা গড়ে উঠুক, তাহলেই নদী ব্যবস্থাপনাটা ভালো হয়। আমাদের কথা হচ্ছে যে ভারত পানি আমরা চাই, এর নিয়ে কোনো বিকল্প নেই, কিন্তু নিজ দেশীয় যে ব্যবস্থাপনাটা, এই ব্যবস্থাপনার সঙ্গে কিন্তু পানি পাওয়া না পাওয়ার সম্পর্ক নেই। কারণটা আমি একটা সুনির্দিষ্ট করে বলি। এটা অনেকেই যারা মহাপরিকল্পনার বিরোধিতা করেন, তারা মনে করেন পানি এলে হঠাৎ করে দিলে কি হবে, না দিলে কি হবে। এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে সর্বোচ্চ পানি যেটা আমাদের আসে, সেই পানির ব্যবস্থাপনাটা আমাদের হয় কিনা। পানি যখন একদম কমে যায়, সর্বনিম্ন পানির ব্যবস্থাপনাটা কী হয়, সর্বোচ্চ পানির ব্যবস্থাপনা কী হয়, এ দুটো আমাদের আমলে নেওয়াটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ধরা যাক যে পানি এখন আমরা পাচ্ছি না, মহাপরিকল্পনা গ্রহণ করা হলো, তারপর ধরা গেল পানিটা পাওয়া গেল।
তো বর্ষা মৌসুমে তো আমরা তো প্রচুর পানি আসবে, যদি 4 লাখ 4.5 লাখ কিউসেক পানি যদি আমরা বহন করার ব্যবস্থাপনা গড়ে তুলতে পারি, তো 5-6 হাজার কিউসেক পানি শুষ্ক মৌসুমে দিলে তো আমাদের কোথাও কোনো অসুবিধা হওয়ার কিছু নেই। ফলে যদি পানি পাওয়া ছাড়াও আমরা মহাপরিকল্পনা গ্রহণ করি, পানি পেলেও এটাতে কোনো অসুবিধা আমাদের হবে না। সব দলের লোক যুক্ত হয়েছে, দল যার যার, তিস্তা আন্দোলন সব দলের লোক যুক্ত হয়েছে। তাহলে এখন আমাদের আন্দোলন, নদীর পরে নদী রক্ষা আন্দোলনের মধ্যে বিএনপির একটা রাজনৈতিক শক্তি যুক্ত হয়েছে। এটা রাজনৈতিক মধ্যবিত্ত শক্তি যুক্ত হওয়ার পর একটা স্পিরিট পাইছে আর কি, এরা বড় আন্দোলন করতেছে। তাহলে এখন আমাদের দলের আপনি গ্রামে যাবেন, উপজেলায় যাবেন, এইখানে আপনি দল ভাগ করতে পারবেন না। নদী ভাঙনকৃত মানুষ একাট্টা হয়ে গেছে। দল একটাই আমাদের, তিস্তা নদী খনন করো, 2-3 সংরক্ষণ করো, জলাধার নির্মাণ করো। দু 2014 সালে যখন পানি একদম বন্ধ করে দিল, হাজার হাজার একর ধানের জমি যখন ফেটে চৌচির হয়ে গেল, তখন বিএনপি, জাতীয় পার্টি, বাসদ আরও অনেক সংগঠন তো লং মার্চ করেছে। মধ্যবর্তী সময় তো আপনি নদীর পাড়ে গিয়ে জিজ্ঞাসা করবেন আন্দোলন করেন না কেন, কষ্ট বলে আন্দোলন করলে তো এলাকার রাজনৈতিক লোকজন আমাদেরকে শত্রু বানায় দেবে, পুলিশ আমাদের ধরে মারবে, প্রশাসন আমাদের বিপক্ষে। তার মানে কি? আমরা নদীর কাজ করতে গিয়ে সারা দেশে কি দেখেছি? ফলে নদী নিয়ে কাজ করতে চাইলেই যে কাজ করার পরিবেশটা অনুকূল ছিল সব সময়, তা কিন্তু নয়। এখন ব্যাপারটা হচ্ছে যে ভারত আর চীনের মধ্যে একটা দাকুরের সম্পর্ক ছিল। এখন নিজস্ব প্রয়োজনে ওদের সম্পর্কের মধ্যে ঐক্য হচ্ছে। যখন মানে ব্রহ্মপুত্রেতে চীন দিছে, তাহলে এখন ভারতের সঙ্গে কথা বলতে হচ্ছে, ভারত থেকে আমাদের সঙ্গে কথা বলতে হচ্ছে, ওই জায়গায় আইসো একসঙ্গে থাকি। তো এই দ্বারগুলো ওপেন করতে হবে। এক শ্রেণীর ব্যক্তি আছেন যারা মহাপরিকল্পনাটার কি কি ত্রুটি আছে সেগুলোকে বড় করে হাজির করছেন। সেটা পুরোপুরি বিজ্ঞানসম্মতভাবে হাজির করছেন তা না। আমরা কিন্তু কখনো বলি নাই যে নদীর ক্ষতি করে প্রকল্প নেওয়া হোক। আমরা চেয়েছি নদীর ভাঙনটা বন্ধ হোক। এই মানুষের আহাজারি আর আমরা দেখতে চাই না। যারা নদীর পাড়ে পাড়ে ঘুরে এই ব্যথাটাকে অনুভব করে, তাদের কাছে নদীর সমাধানটা একরকম। যারা দূরবর্তী, যারা মানুষ দেখে না, যারা মানুষের করুণ জীবনটা দেখে না, তাদের কাছে কিন্তু ওই তাত্ত্বিক ব্যাপারটা বড়। আমরা যে কথা বলতে চাই, এর একটা সমাধান লাগবে। আমরা কিন্তু বলি নাই যে তোমার নদীটার ক্ষতি করো, ক্ষতি করে আমাদের সমাধান দাও। আমরা চেয়েছি যে এটা দ্রুততম সময়ে নদীর তলদেশ খনন হোক, পানির প্রবাহ বৃদ্ধি হোক। এটা করার জন্য কোন বিজ্ঞান, কোন প্রযুক্তি, কোন প্রকৌশল এখানে অ্যাপ্লাই করতে হবে সেটা করা হোক। আর এখানে বহু টাকা পয়সার ব্যাপার না, চীন থেকে টাকা নিতেই হবে এমন কোনো কথা নেই। আপনারা জানেন যে এখানে তিস্তা বাঁচাও, নদী বাঁচাও আন্দোলন, তারা বলছে তিস্তা বন্ড চালু করো। তার মানে কি? নিজেরা টাকা দিয়ে আমরা খনন করব। এখানে অনেক টাকা লাগে তা তো না। 12,000 কোটি টাকা যদি লাগে, 10 বছর মেয়াদি যদি প্রকল্প হয়, তো 1200 কোটি করে টাকা প্রত্যেক বছর গড়ে লাগে। তো এই পানি সম্পদ মন্ত্রণালয়ে তো বহু টাকা খরচ হয়। নৌ পরিবহন মন্ত্রণালয় কত টাকা অপচয় করে আপনি জানেন? প্রতি বছর কত হাজার হাজার কোটি টাকা অপচয় করে। আমি ধরিয়ে দিয়ে বলি, এই ব্রহ্মপুত্র একটা প্রজেক্ট নিয়েছিল 2700 কোটি টাকা, 1 টাকা কাজে লাগে নাই। প্রায় 600 কোটি টাকার প্রজেক্ট নিয়েছিল দুধকুমারে, 1 টাকা কাজে লাগে নাই। তাহলে অপচয়ের জন্য টাকা আছে রাষ্ট্রের, আর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভাঙন বন্ধ করার টাকা নেই, এটা হয় না। এইখানে আমি বলি, রাষ্ট্র কখনো রংপুরকে তার এলাকা মনে করে নাই। আজকের যুগটা হচ্ছে, বলছি, বুদ্ধিমত্তার যুগ। আমি যদি এখানে ভারতকে পরাস্ত করতে চাই, তাহলে আমাকে উৎপাদন বাড়াইতে হবে, আমাদের সক্ষমতা অর্জন করতে হবে, আমাদের ছেলেদের ম্যান পাওয়ার স্কিল করতে হবে। তাহলে এইগুলো আমাদের করতে হবে। তাহলে আজকে সেই সম্ভাবনার দ্বার কিন্তু আমাদের তরুণদের মধ্যে আছে। তিস্তার পারে কিন্তু এই প্রজেক্টের সঙ্গে এগুলো আছে, স্কিল হ্যান্ড ডেভেলপের জন্য কারিগরি শিক্ষা ব্যবস্থা মানে ডেভেলপ করার, কারিগরি প্রযুক্তি শিক্ষা ডেভেলপ করার। যদি অন্তর্বর্তী সরকার মনে করে যে রংপুরের সঙ্গে যথেষ্ট বৈষম্য হয়েছে, তিস্তা নিয়ে বড় রকম প্রহসন হয়েছে, প্রতারণা হয়েছে,
তারপর যদি তারা মনে করে যে 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত রংপুর অঞ্চলে পানি সম্পদ মন্ত্রণালয়ের কোনো নতুন প্রকল্প তৈরি হয় নাই, কেন তখন কি টাকা খরচ হয় নাই? সারা দেশে কাজ হয় নাই, তা রংপুরে হয় নাই কেন? রংপুরের জন্য কোনো টাকা পয়সা বরাদ্দ নেই। আমি বলি 2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত যখন মহাপরিকল্পনার নাম বলছে, তখন থেকে তো এটা মানে ফি সাবিলিল্লাহ ছেড়ে দিয়েছে যে এটা আল্লাহ দেখবে, ওরা দেখে নাই, সরকার দেখে নাই। বরং এই অন্তর্বর্তী সরকার এসে আমি বরং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা, তার কাছে একটু কৃতজ্ঞতা জানাই সৈয়দা রেজওয়ানা হাসানের কাছে। তিনি 243 কোটি টাকা বরাদ্দ দিয়ে ভাঙন অনেকখানি কমিয়ে দিয়েছেন। 2016 সাল থেকে 2025 সাল পর্যন্ত সৈয়দা রেজওয়ানা হাসান যে বিশেষ বরাদ্দ দিয়েছেন, এই বরাদ্দ ছাড়া তো আর কোনো বরাদ্দ এখানে নাই, শূন্য বরাদ্দ। অন্তর্বর্তী সরকারও যে মানে কতখানি দেখবে আমরা জানি না। এই সরকার তো গঠন হয়েছে খুবই বৈষম্যপূর্ণভাবে। এই অঞ্চলের কোনো প্রতিনিধি নেওয়া হয় নাই, নেওয়াই হয় নাই। রংপুর রাজশাহী শূন্য, মানে এটা যে ইতিহাসে লেখা থাকবে, এটা যে কত মানে খারাপ করে লেখা থাকবে ইতিহাসে। এবং আমরা তো সারা জীবন কথা বলতেই থাকবো যে এখানকার কোনো উপদেষ্টা নেওয়া হয় নাই। এবং আমি মনে করি এই অঞ্চলে কয়েকশো লোক আছে, এই উপদেষ্টা যারা আছেন তাদের চেয়ে ভালো দেশ চালানোর মতো, কিন্তু একজন উপদেষ্টায় নেওয়া হয়নি। কেন নেওয়া হয়নি? রংপুর, আর কোনো কারণ নেই। এটা রংপুর, আমি তো বলি রংপুর এখনো বাংলাদেশে প্রবেশ করতে পারে নাই। তো এই বাস্তবতা, এই যে আপনি একনেকের এখনও যে ইয়েগুলো পাশ হয় দেখবেন, একনেকগুলো শুধু দেখবেন, কোনো প্রকল্প এই দিকের নাই। দেখবেন 20,000 কোটি টাকা পাশ হলো, রংপুর নাই। অগ্রাধিকার ভিত্তিক কোনো প্রকল্প নাই, সব ব্যক্তি বিশেষে প্রকল্প হচ্ছে। তো আমরা অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাই, অন্তর্বর্তী সরকার বলবে রংপুর বাংলাদেশের অংশ, এটুকু বললেই আমাদের সমাধান।